আসসালামু আলাইকুম। এটিন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাজিদ শাহরিন। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ডাকসু নির্বাচনকে ঘিরে জমে উঠেছে অনানুষ্ঠানিক প্রচারণা। জয়ী হলে বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ আবাসিক করার প্রতিশ্রুতি ছাত্রদল, শিবির ও বাকছাসের। সব গুম ও বিচার বহির্ভূত হত্যার জন্য শেখ হাসিনা বিচার হবেই বললেন মির্জা ফখরুল। গুম খুনের বিচার কাজ এগিয়ে নিতে নির্বাচন চায় বিএনপি। জুলাইয়ের সনদের খসড়ায় মতামত জমা দিয়েছে 23টি রাজনৈতিক দল। আইনি ভিত্তি ও বাস্তবায়ন নিয়ে দলগুলোকে সমঝোতার আহ্বান বিশ্লেষকদের। বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে চায় পাকিস্তান। চট্টগ্রামে ব্যবসায়ীদের সঙ্গে সফররত দেশটির বাণিজ্য মন্ত্রী মতবিনিময়। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ডাকসু নির্বাচনকে ঘিরে জমে উঠেছে অনানুষ্ঠানিক প্রচারণা। নির্বাচিত হলে 1 বছরের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করার প্রতিশ্রুতি দিয়েছে ছাত্রদল, শিবির ও বাকছার সমর্থিত প্যানেল। রেজিস্ট্রার অফিসে লাল ফিতা দৌরাত্ম্য দূরীকরণে ইশতেহারে মডেল দেবে শিবির। ছাত্রদল বলছে, রাজনৈতিকভাবে মোকাবেলায় ব্যর্থ হয়ে সাইবার বুলিং এর মাধ্যমে বিকৃত রুচির পরিচয় দিচ্ছে কেউ কেউ। এদিকে বাকছাসের ভিপি প্রার্থী আব্দুল কাদেরের দাবি, ক্যাম্পাসে লেজুর বৃত্তির রাজনীতি করছে ছাত্রদল। মিজান শাহজাহানের রিপোর্ট। ডাকসু নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে আগামী মঙ্গলবার থেকে। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলে জুম্মার নামাজ শেষে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। এ সময় তিনি বলেন, কোন সংগঠন ক্যাম্পাসে অরাজনৈতিক আচরণ করছে। কেউ কারো পিছনে না লেগে ওপেনলি রাজনীতি করে আপনার প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে মোকাবেলা করে। এই যে বিহাইন্ড দ্য সিনে গিয়ে নানান ধরনের ফটোকার্ড আপনারা বানাচ্ছেন, যেগুলো টোটালটাই বিকৃত মস্তিষ্কের চিন্তা ভাবনা। এগুলো থেকে বেরিয়ে আসেন। কোন নম্র, কোন সভ্য, কোন সুস্থ মস্তিষ্কের মানুষ এই ধরনের অপপ্রচারে লিপ্ত হতে পারে না। এদিকে মধুর ক্যান্টিনে ডাকসু নির্বাচনের প্রস্তুতি নিয়ে কথা বলেন ছাত্র শিবিরের বিপি প্রার্থী আবু সাদিক কায়েম ও জিএস প্রার্থী এস.এম. ফরহাদ। তারা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের চেয়ে কর্মকর্তা কর্মচারীদের স্বার্থ রক্ষায় বেশি তৎপর। আমরা যারা ছাত্রীরা আছি, আমাদেরকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বেশি ভাবনার কথা, কিন্তু আমাদেরকে নিয়ে না ভেবে তারা তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মকর্তা কর্মচারীদেরকে নিয়ে ভাবে। তাদের জন্য বহুতল বিল্ডিং করে, কিন্তু আমার ফার্স্ট ইয়ারের যে ছেলেটা রংপুর থেকে আসছে, যে ছেলেটা কক্সবাজার থেকে আসে, এই ছেলেটারা এখন পর্যন্ত আজিমপুরে থাকতে হয় সিটের অভাবে। পরে একই স্থানে কথা বলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকছাসের ভিপি প্রার্থী আব্দুল কাদের ও জিএস প্রার্থী আবু বাকের মজুমদার। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তারা বলেন, নারী ভোটারদের কেন্দ্রে নেয়ার ব্যাপারে নেতিবাচক ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে। এ সময় ছাত্রদলের কড়া সমালোচনা করেন আব্দুল কাদের। যখন একজন বিপি প্রার্থী বলেন আমাদের প্যানেল ঠিক করবেন তারেক রহমান, তাহলে সেই বিপি প্রার্থী নির্বাচিত হওয়ার পরে শিক্ষার্থীদের দাবি দেওয়া কিংবা অধিকারের বিষয়টা অবশ্যই তারেক রহমান কনসার্ন নিয়ে তিনি পালন করবেন, সেটা আমরা মনে করি। আমরা যখন দেখি আচরণ লঙ্ঘন করতেছেন, একই সাথে নিজে বৃদ্ধাঙ্গুলি দেখে সেটা প্রচার করতেছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন নির্লিপ্ত ভূমিকা পালন করতেছেন, সেই জায়গায় আমাদের শঙ্কার জায়গা তৈরি হয়। এদিকে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ভিপি প্রার্থী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা বলেন, নারী শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিতে কেন্দ্র পুনর্বিন্যাস করতে হবে। নিউ মার্কেট এবং নীলক্ষেত মোড়ে সবসময় জ্যাম লেগে থাকে। সেক্ষেত্রে আমরা স্পেসিফিক্যালি বলতে চাই, বঙ্গমাতা হল এবং বাংলাদেশ কুয়েত মৈত্রী হল, এই দুটি হলের ভোট কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাব থেকে স্থানান্তরিত করে সমাজ কল্যাণ ইনস্টিটিউটে নেওয়া হোক। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আবাসিক হলে সিট না পাওয়া, রাজনৈতিক বিবেচনায় সিট বরাদ্দ, গেস্ট রুম কালচার, টর্চার সেল সহ নানা কারণে বারবার সংবাদ মাধ্যমে খবরের শিরোনাম হতে হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বয়স 104 বছর। এ বিশ্ববিদ্যালয়ে 19টি হল রয়েছে, এর মধ্যে 14টি ছেলেদের আর 5টি নারীদের। অথচ ডাকসুর ভোটার তালিকা বিশ্লেষণ করলে দেখা যায় নারী ভোটার 47.52%। সব প্রার্থী বলছেন তারা নির্বাচিত হলে এটিকে পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়ে পরিণত করবেন। সেটি কতটুকু করতে পারেন তা এখন দেখার বিষয়। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয়।
দেশের সব গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনায় দায়ী অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মাটিতেই তার বিচার হবেই। আগামী 30 আগস্ট আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে বিকেলে সংসদ ভবনের সামনে মায়ের ডাক আয়োজিত মানববন্ধনে তিনি বলেন, গুম কমিশনকে সক্রিয় করতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। গুম খুনের বিচার কাজ এগিয়ে নিতেই নির্বাচন চায় বিএনপি। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। 30 আগস্ট আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে সংসদ ভবনের সামনে গুম খুনের শিকার পরিবারের সদস্যদের নিয়ে এ মানববন্ধন। পতিত স্বৈরাচার শেখ হাসিনার অমানবিক নিষ্ঠুরতার শিকার পরিবারের সদস্যরা আজও খুঁজে ফেরেন তাদের ভাই, স্বামী আর বাবাকে। তারা চান হারিয়ে যাওয়া স্বজনদের খোঁজ আর অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি। প্রত্যেকটা অন্যায়ের, প্রত্যেকটা মানবতা বিরোধী অপরাধের বিচার আমরা সামনে আনবো এবং প্রত্যেকটা সত্যকে সামনে আনবো। এতে যোগ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বৈরাচারের বিদায় হয়েছে, কিন্তু গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার আজও করা সম্ভব হয়নি। এটা জাতির জন্য লজ্জার। মা বলছে যে আমার মেয়েটা এখনো ওই দরজার দিকে তাকিয়ে থাকে, যদি তার বাবা ফিরে আসে না। অন্তর্বর্তী সরকারকে এর জন্য জবাবদিহি করতে হবে। অন্তর্বর্তী যে সরকার, তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এই গুম কমিশনকে পাবলিকলি নিয়ে আসার। এটার জন্য তাদেরকে অবশ্যই জবাবদিহি করতেই হবে। কারণ আমাদের একটা দাবি ছিল, এগুলো বিচার করতে হবে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিএনপির প্রায় 1700 নেতাকর্মী গুম হয়েছে, এখন পর্যন্ত তার কোনো সদুত্তর মেলেনি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বিচার নিশ্চিত করতেই বিএনপি নির্বাচন চায়। প্রমাণিত হয়েছে হাসিনা এই হত্যাকাণ্ডগুলোর জন্য দায়ী, হাসিনা এই গুমের জন্য দায়ী। সুতরাং হাসিনার বিচার অবশ্যই হতে হবে, এই দেশের মাটিতে হতে হবে এবং তার সর্বোচ্চ শাস্তি হতে হবে। আপনারা কেউ নিরাশ হবেন না, জনগণের আন্দোলন কখনো ব্যর্থ হয় না। বিএনপি নির্বাচন অবশ্যই চায়, এই নির্বাচন চায় এই বিচারকে নিশ্চিত করার জন্য, বিচারগুলোকে ত্বরান্বিত করার জন্য। গুমের শিকার ব্যক্তিদের স্মরণে ব্যতিক্রমী চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন বিএনপি মহাসচিব। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। দুর্নীতি, লুটপাটের পাশাপাশি পতিত স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতায় থাকার সময় দেশের পরিবেশকেও নানাভাবে ধ্বংস করেছে, এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। দলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর উত্তরখানের শাহ কবির মাজার এলাকায় বৃক্ষরোপণ করতে গিয়ে তিনি আরও বলেন, সুন্দরবনের কাছে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ তারই প্রমাণ। স্থানীয় বিএনপি আয়োজিত অনুষ্ঠানে মঈন খান আরও বলেন, দেশকে বাঁচাতে হলে পরিবেশ, প্রকৃতির প্রতি যত্নশীল হতে হবে। তিনি বলেন, জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় ও ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে তারেক রহমানের নির্দেশে বিএনপি সারা দেশে ব্যাপক ভিত্তিতে বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে। আমরা দেখেছি পরবর্তী সময়ে যারা এই দেশ শাসন করেছে তারা উন্নয়নের নামে দুর্নীতি করেছে একদিকে, অন্যদিকে তারা এই দেশের পরিবেশগত ভারসাম্য ধ্বংস করে দিয়েছিল। আমাদের যে উন্নয়ন পরিকল্পনা, সেই উন্নয়ন পরিকল্পনা তৈরি করার সময় আমাদের সচেতন থাকতে হবে, যাতে আমরা বাংলাদেশের পরিবেশকে আর নতুন করে কোনো ধ্বংস না করি। বাংলাদেশের মানুষকে বোঝাতে হবে প্রকৃতির সঙ্গে মিলেমিশে আমরা বসবাস করব। সংস্কার নিয়ে গড়িমসি করলে নির্বাচনের ব্যাপারে মানুষের মধ্যে সংশয় তৈরি হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, সংস্কারের ভিত্তিতে নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। সকালে নগরীর ঢুলিপাড়া এলাকায় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতের নায়েবে আমির আরও বলেন, স্বৈরাচার ছাড়া সকল বৈধ দলের অংশগ্রহণে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চাই সবাই। ভোট না হলে দেশ বিপর্যয়ের দিকে যাবে বলে শঙ্কা জানান তিনি। অবাধ ও সুষ্ঠু নির্বাচনেই বাংলাদেশের আজকের এই সংকট থেকে উত্তরণ ঘটাতে পারে, এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। যে সমস্ত সংস্কারে আমরা একমত হয়েছে, ইনক্লুডিং
বিএনপি, জামাত ইসলামী, এনসিপি, ইসলামী দল, অন্যান্য দল সেটাকে ভিত্তির মাধ্যমেই আগামী নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে তারা পজিটিভ ভূমিকা নেবে। বাংলাদেশে প্রচলিত পদ্ধতিতে নির্বাচন হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেলে শাহবাগে ছাত্র সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় দলটি নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম বলেন, দেশ দ্বিতীয়বার জন্য ফ্যাসিস্টদের কবলে না পড়ে এজন্য আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে করতে হবে। খায়রুল ইসলামের রিপোর্ট। এই দেশ আমার, এই দেশ তোমার, লাল সবুজের বাংলা। 34তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর শাহবাগে ছাত্র সমাবেশের আয়োজন করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। এ সময় প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা সহ 7 দফা দাবি তুলে ধরেন সংগঠনটির নেতারা। জুলাই ঘোষণাপত্র ও সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে। সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতাদের বক্তব্যে উঠে আসে দেশের চলমান পরিস্থিতি ও নির্বাচন পদ্ধতি নিয়ে বিভিন্ন মতামত। ইসলামী বাক্সের সমঝোতা করে একটা ইসলামের পক্ষে বাক্স দেব, আগামীতে যেন ইসলামের হুকুমত, ইসলামী শাসন, ইসলামী শরীয়ত অনুযায়ী এই দেশ শাসন করতে পারি। বিগত আওয়ামী লীগ ফ্যাসিস্ট আমলের যে বক্তব্য, বর্তমানে অনেক নেতাদের মুখে একই বক্তব্য শুনি। বিএনপি ভাইদেরকে বলবো, আপনারা যাদের ভোট নিয়ে এতদিন নির্বাচিত হয়েছেন, সেই ভোটগুলি দক্ষিণপন্থীদের ভোট ছিল, সেই ভোটগুলি ডানপন্থীদের ভোট ছিল, সেই ভোটগুলি মৌলবাদীদের ভোট ছিল। এ সময় দলের আমির সৈয়দ রেজাউল করিম বলেন, বাংলাদেশের সিংহভাগ রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। কেবল ব্যক্তিগত স্বার্থের জন্য একটি দল পিআর পদ্ধতিতে নির্বাচন চায় না। এই 53 বছরে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে, এই নির্বাচনের মাধ্যমেই ফ্যাসিস্ট তৈরি হয়েছে, খুনি তৈরি হয়েছে, চাঁদাবাজ তৈরি হয়েছে, আমাদের দেশের টাকা বিদেশে পাচার হয়েছে। এই নির্বাচন বাংলা জমি দেখতে চায় না। সংস্কার এবং বিচার নিয়ে যে ওয়াদা অন্তর্বর্তীকালীন সরকার করেছিল তা তারা ভঙ্গ করেছে মন্তব্য করে রেজাউল করিম বলেন, জুলাইয়ের গণহত্যাকারীদের বিচার নিশ্চিতের পরেই দিতে হবে নির্বাচন। খুনিদের বিচার দৃশ্যমান করবেন, তারপরে আপনার জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবেন। এখন পর্যন্ত আমাদের মৌলিক সংস্কার আমরা দেখছি না, হয় নাই। এরপরে আমরা দৃশ্যমান কোনো বিচার দেখি না, এটা দৃশ্যমান করতে হবে। সমাবেশ শেষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি বের করা হয়। র্যালিটি শাহবাগ থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ মামলায় অভিযুক্ত পলাতক আসামি শেখ হাসিনার অডিও বক্তব্য প্রচার ও সম্প্রচার সন্ত্রাস বিরোধী আইনের গুরুতর লঙ্ঘন। আইন ও আদালতের নির্দেশ উপেক্ষা করে কিছু সংবাদ মাধ্যম ক্ষমতাচ্যুত স্বৈর শাসকের একটি ভাষণ প্রচার করেছে, যেখানে তিনি মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। এ ধরনের অপরাধমূলক প্রচার কর্মে জড়িত সংবাদ মাধ্যমের কর্মকর্তাদের সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে কেউ তার বক্তব্য প্রকাশ করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আরো বলা হয়, শেখ হাসিনার বক্তৃতা ও তার যেকোনো উস্কানিমূলক বক্তব্য প্রচার, পুনঃপ্রচার দেশের গণতান্ত্রিক উত্তরণের পথে স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করার ঝুঁকি তৈরি করে। এক্ষেত্রে বিধিনিষেধ অমান্যকারী যেকোনো সংবাদ মাধ্যম দেশের আইনি জবাবদিহিতার আওতায় পড়বে। জুলাই সনদের বিষয়ে ঐকমত্য কমিশনে বিএনপি, জামায়াত, এনসিপি সহ 23টি দল মতামত জমা দিয়েছে। অন্যান্য দলগুলোর মধ্যে রয়েছে এলডিপি, খেলাফত মজলিস, এবি পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণফোরাম, বাসদ, জাতীয় গণফ্রন্ট ও গণসংহতি আন্দোলন। বর্ধিত সময়ে জুলাই সনদের বিভিন্ন বিষয়ে খসড়া প্রস্তাবে লিখিত মতামত দেয় রাজনৈতিক দলগুলো। রাষ্ট্র সংস্কারের বিষয়ে গেল কয়েক মাস ধরে টানা সংলাপে অংশ নেয় 30টিরও বেশি দল ও জোট।
এদিকে জুলাই সনদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত বিশ্লেষকরা। তাদের মতে জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়নে নির্বাচিত গণপরিষদ কিংবা জাতীয় সংসদের উপরই নির্ভর করতে হবে। তাই ঐক্যমত্য কমিশনের সংলাপে রাজনৈতিক দলগুলোর মধ্যে যেসব বিষয়ে ঐক্য হয়েছে সেগুলো দ্রুত অধ্যাদেশ জারি করে নির্বাচন আয়োজনে উদ্যোগী হতে অন্তর্বর্তী সরকারকে পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। রাষ্ট্র কাঠামো সংস্কারে ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর সংলাপের পর জুলাই সনদের চূড়ান্ত খসড়া সই করে এখনো বেশ কয়েকটি দল জমা দেয়নি। তাদের আবেদনের প্রেক্ষিতে 22 আগস্ট পর্যন্ত জমা দেওয়ার সময় বাড়িয়েছে ঐকমত্য কমিশন। রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার মনে করেন, জুলাই সনদের বিষয়ে সব দলের ঐকমত্যে পৌঁছানো অনেকটাই অনিশ্চিত। জুলাই সংবিধানের কোন সাংবিধানিক বাধ্যবাধকতা নাই। আপনি এটা এক ধরনের এক্সারসাইজ করেছেন, যে এক্সারসাইজটা আমি মনে করি আসলে অর্থহীন। জুলাই সনদের কোনো ভবিষ্যৎ কখনোই ছিল না। সনদের কথাটা বলাই হয়েছে গণঅভ্যুত্থানকে নস্যাৎ করার জন্য। জাতীয় ঐক্য ছিল বলে তো আমরা গণঅভ্যুত্থান করতে পেরেছি। জনগণ ঐক্যবদ্ধ ছিল এক নতুন বাংলাদেশ বানাবার জন্য, জনগণকে দলীয়ভাবে বিভক্ত করার জন্য আপনার তথাকথিত জাতীয় ঐক্যের কথা বলেছে। ফলে যারা জাতীয় ঐক্যের কথা বলেছে তারা প্রত্যেকে জাতীয় বেঈমান, কারণ জনগণের সঙ্গে তারা বেঈমানি করেছে। রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক সাব্বির আহমেদ বলছেন, রাজনৈতিক দলগুলো সনদের আইনি ভিত্তি নিয়ে ঐক্যে না পৌঁছালে দেশ অনিশ্চয়তার মুখে পড়বে। যদি এটা সাইন না করে ওনারা কিন্তু দেশকে রিস্কের মধ্যে ফেলায় দিবেন। তখন যদি আর্মি টেক ওভার হয়, ওনারা যেটা চাচ্ছে এটাকে কনস্টিটিউশনের উপরে মর্যাদা দেওয়া। পৃথিবীর কোনো কনস্টিটিউশনের উপরে কোনো ডকুমেন্ট আছে কিনা? ব্রিটেনে হয়তো বিল অফ রাইটস এর কথা যদি বলি, কিন্তু এটা তো এখন ইট হ্যাজ বিকাম এ পার্ট অফ দি কনস্টিটিউশন। সংবিধানের উপরে যদি এটাকে জায়গা দিতে হয়, এটা তো আপনার ঐক্যমত্য কমিশনের আলোচনা বা কোনো একটা রাজনৈতিক দলের চাওয়া পাওয়া দিয়ে হবে না। এটা হতে হবে আপনার ন্যাশনাল কনসেনসাস। তারা এও বলছেন, রাষ্ট্রের নির্বাহী প্রধানের ক্ষমতা ও মেয়াদকাল, নির্বাচনী ব্যবস্থা এবং সংসদ পুনর্গঠনের মতো মৌলিক বিষয়গুলো যে সংস্কার প্রস্তাব এসেছে সেগুলো বাস্তবায়নে রাজনৈতিক দল নয় বরং জনগণের মতামতের বিকল্প নেই। ডক্টর ইউনূসের একমাত্র তার পথ হচ্ছে যে অবিলম্বে আপনার চুপ্পুকে ক্ষমতা থেকে অপসারণ করা, শেখ হাসিনার আপনার যে সংবিধান রয়েছে অবিলম্বে এটাকে বাতিল করা এবং এই অপরাধীদের বিচার ত্বরান্বিত করার জন্য গণ আদালত পুনর্গঠন করা, সঙ্গে সঙ্গে আপনার একটা নতুন গণপরিষদ নির্বাচনের প্রস্তুতি নেওয়া এবং সেই পর্যন্ত বাংলাদেশ এই প্রচলিত যে আইন আছে সে আইনে চলবে। এই তো সহজ ফর্মুলা। আপনি গণপরিষদও করতে পারেন, আপনি পিআরও করতে পারেন, কিন্তু কথা হলো যে সবার মধ্যে তো ঐক্য না। পিআর কে করতে গেলেও তো আপনার একটা বড় ধরনের প্রস্তুতি লাগবে। উচ্চ কক্ষ করতে গেলেও আপনার এটার হোমওয়ার্ক আছে একটা, কিন্তু হয়তো আপনাকে এই ইলেকশনে এটা করা সম্ভব হবে না। এই সংস্কারগুলোকে চূড়ান্ত সংসদীয় রূপ দিতে হলে আপনার গণভোটেও যেতে হবে, তবে সেটা সংসদের পরে। নতুন বাংলাদেশ গড়তে দলীয় স্বার্থ ক্ষুণ্ণ হলেও জনগণের স্বার্থে জুলাই সনদে সব দলকে ঐক্য গড়ে তোলার আহ্বানও জানিয়েছেন বিশ্লেষকরা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। বাণিজ্যে বৈচিত্র্যকরণ ও ব্যবসার সক্ষমতা বাড়াতে সরকার বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তিনি জানান, চামড়া, চিনি শিল্প, গার্মেন্টস, কৃষি, খাদ্যপণ্য, ফল আমদানি ও রপ্তানি নিয়ে পাকিস্তানি বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে আলোচনা হয়েছে। দুদেশ যৌথভাবে বা বিদেশি বিনিয়োগের মাধ্যমে ইন্টারমিডিয়েট পণ্য উৎপাদন করতে পারলে তা উভয় দেশের জন্যই লাভজনক হবে। দুপুরে চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে পাকিস্তানি বাণিজ্য মন্ত্রী জাম কামাল খানকে সাথে নিয়ে বিভিন্ন খাতের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় উপদেষ্টা এসব কথা বলেন। এ সময় পাকিস্তানের মন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে চায় পাকিস্তান। দুদেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হলে ও বন্দরের কানেক্টিভিটি বাড়লে আমদানি রপ্তানি বাণিজ্যে নতুন দুয়ার খুলবে। আমাদের বাংলাদেশের ব্যবসায়িক প্রবৃদ্ধি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা একত্রিতভাবে আরো উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারবো আপনাদের। And not only with that, the visa process which has already been made faster and the processes are now very much online, which Pakistan has done for the last 6-7 months. You just apply online and your visa will come online also.
দলীয় কোন্দল ও গ্রুপিং বাদ দিয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে বিএনপির হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল। বিকেলে মাগুরায় 2 আসনের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা, গণসংবর্ধনা ও জনসমাবেশে অংশ নিয়ে তিনি একথা বলেন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। সংবর্ধনা ও জনসমাবেশে মাগুরা 2 আসনের 4টি ইউনিয়নের নেতাকর্মীরা অংশ নেন। মানিকগঞ্জে বর্ষা মৌসুমে তীব্র স্রোত ও ভাঙনে নদী গর্ভে বিলীন হচ্ছে কৃষিজ জমি সহ বহু স্থাপনা। এবারও 5 উপজেলার অন্তত 64টি এলাকা নদী ভাঙনের ঝুঁকিতে। এর প্রভাবে নিঃস্ব হচ্ছে নদী পাড়ের বাসিন্দারা। পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলেই দায় সারছে। অন্যদিকে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। মানিকগঞ্জ থেকে শহীদুল ইসলাম সুজনের রিপোর্ট, জানাচ্ছেন আশিকুর রহমান। গত 1 দশকে মানিকগঞ্জের দৌলতপুর, শিবালয়, হরিরামপুর, ঘিওর ও সদর উপজেলার 42টি শিক্ষা প্রতিষ্ঠান, ফসলি জমি ও বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। তীব্র স্রোত, নদী তীরের অব্যবস্থাপনা এবং শুষ্ক মৌসুমে অবৈধ বালু উত্তোলনের কারণে প্রতিবছর প্রায় লক্ষাধিক মানুষ গৃহহীন হচ্ছে। এদিকে ভাঙনের প্রভাবে ফেরিঘাট নদীগর্ভে বিলীন হওয়ার কারণে ব্যাহত হচ্ছে ফেরি ও লঞ্চ চলাচল। একই সাথে প্রচণ্ড স্রোতের কারণে পারাপারে আগের চেয়ে দ্বিগুণ সময় লাগছে। ফলে নৌপথের 2 প্রান্তে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। ভাঙনের সময় আমি দোকান আছিলাম, দোকান থেকে এসে দেখি কি এটা চুর ফাটার মতন ধরছে। ফাটার সাথে সাথে মনে করেন তার 5 মিনিট পরে মনে করেন নিয়ে গেছে। তীব্র স্রোতের কারণে আপনার ঘাটে ভাঙন ধরেছে, এটা নিয়ে আমরা শঙ্কায় আছি। নদী ভাঙা আগের থেকেই পরিকল্পনা নাই, কোথায় ভাঙছে, কোথায় মেরামত করতে হবে, এটা নিয়েও কোনো নাই। মনে করেন সবাই দায়ী। পরিস্থিতি মোকাবেলায় ভাঙন কবলিত এলাকায় জরুরি ভিত্তিতে জিওব্যাগ ফেলার উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমরা পানি উন্নয়ন বোর্ড যে সমস্ত স্থানে অতি ঝুঁকিপূর্ণ স্থান রয়েছিল, অর্থাৎ সরকারি বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ছিল পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন, সেই জায়গাগুলো আমরা ইতিমধ্যে আপৎকালীন কাজের মাধ্যমে আমরা নদীগর্ভে বিলীন হওয়া থেকে রক্ষা করতে পেরেছি। নদী ভাঙন রোধে নানা উদ্যোগের কথা জানালেন জেলা প্রশাসক। আমাদের শিবালয় এলাকায় যে ঘাট সমূহ ভেঙে যাচ্ছে, এইগুলো আসলে বিআইডব্লিউটি এর আওতাভুক্ত। তারপরে আমরা রেগুলার নৌ পরিবহন মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করতেছি এবং আমাদের টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে যখন যেটা করা দরকার আমরা সেটা করতেছি। সমস্যা সমাধানে স্থায়ী বাঁধ অথবা নদী রক্ষা প্রকল্প গ্রহণের দাবি এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। রাজধানীর বাজারে ভরপুর সবজি দেখা গেলেও হাসি নেই ক্রেতাদের মুখে। শাক সবজি থেকে শুরু করে মাছ, মাংস, ডিম সবকিছুর দাম বেড়েছে। ক্রেতারা বলছেন দামের ঊর্ধ্বগতির কারণে অনেকের প্রতিদিনের খাবার জোটানোই কঠিন হয়ে পড়ছে। রিপোর্ট ঐশী গোস্বামী প্রমাণ। সাপ্তাহিক ছুটির দিনে বাজারে এসে নাজেহাল দশা সাধারণ ক্রেতাদের। 80 টাকার নিচে মিলছে না কোনো সবজি। বেগুন, পটল, করলা, বরবটি, কাঁকরোলের দাম 100 টাকা ছাড়িয়েছে। শান্তির এই মুরগির বাজারেও দাম বেড়েছে ব্রয়লার ও সোনালী মুরগির। আর সাধারণ মানুষের আমিষ ডিমের দাম সপ্তাহের ব্যবধানে 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 150 টাকায়। বাজারে এসে ক্ষুব্ধ, হতাশ ক্রেতারা। জানালেন নিজেদের অসহায়ত্বের কথা। কয় খবর ভেতরে নাই, এটা কেন আমরা আমাদের মতো গরিব মানুষে এত দামের জিনিস খাইতে পারে। ফুলকপির কেজি 160 টাকা, তারপর বেগুন এই যে নিলাম 130 টাকা, তাও তো পছন্দ মতো হয় না। ব্যবসায়ীরা বলছেন বৃষ্টির কারণেই সব পণ্যের দাম বেড়েছে। বৃষ্টির কারণে যে ক্যারিং খরচ বাইরে গেছে, মানে খামারগুলো তো থাকে জমিতে, ওখান থেকে আনতে এত লেবার খরচ বাড়ছে, এই কারণে। ব্রয়লার 180-70 টাকা বিক্রি করতেছি, পাকিস্তানিটা 300-290 এরকম ভাবে বিক্রি হচ্ছে। যেমন এই মাছটা মনে করেন দাম একটু বেশি, মাল আমদানি কম, দাম একটু বেশি। এবছর চালের উৎপাদন বেশি থাকলেও সিন্ডিকেটের কারণে দাম বেশি বলে জানালেন বিক্রেতারা। তারা বলেন আমদানি না বাড়ালে চালের বাজারের সিন্ডিকেট ভাঙা যাবে না। সরকার যদি তারা সিন্ডিকেট ভাঙিয়া চাল আমদানি করে তাহলে মার্কেট স্থিতিশীল থাকবে, মুনাফা করার সুযোগ পাবে না।
নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালে আনতে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি ক্রেতাদের। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বেগুন গাছে টমেটো, বিষয়টা অস্বাভাবিক মনে হলেও সেটাই করে দেখিয়েছেন কুমিল্লার বুড়িচং উপজেলার মোবারক হোসেন। জংলি বেগুন গাছে টমেটো ফলিয়ে সাড়া ফেলে দিয়েছেন তিনি। চারা ও টমেটো বিক্রি করে আয় করেছেন কোটি টাকা। তার সফলতায় গ্রাফটিং পদ্ধতির আবাদে ঝুঁকছেন অনেকেই। কুমিল্লা প্রতিনিধি খায়রুল আহসান মানিকের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। 4 বছর ধরে জংলি বেগুনের সাথে টমেটোর জোড়া লাগিয়ে গ্রাফটিং পদ্ধতিতে চারা তৈরি করছেন কোরপাই গ্রামের যুবক মোবারক হোসেন। 3.5 একর জমিতে গ্রাফটিং পদ্ধতিতে সাহু ও আনসাল জাতের টমেটোর চাষ করছেন তিনি। এরই মধ্যে শুরু করেছেন বিক্রি। প্রতিটি চারা পাইকারি 15 টাকা করে বিক্রি করছেন। এ পর্যন্ত 6 লাখ টাকা চারা বিক্রি করেছেন। মাচা, মালচিং, সার ও শ্রমিক সব মিলিয়ে খরচ হয়েছে 40 লাখ টাকার মতো। আশা করছেন বিক্রি কোটি টাকা ছাড়িয়ে যাবে। গ্রীষ্মকালে যদি আমরা 1.5 থেকে 2 কেজি উৎপাদন করতে পারি, 2 কেজি বাজার মূল্য 300 টাকা। আর আমরা দেখা গেছে শীতকালে যদি 10 কেজি উৎপাদন করি তারপর 300 টাকা আনতে পারি না। বেগুন গাছে টমেটোর জোড়া দেওয়া চারা নিয়ে শুরুতে অনেকে ঠাট্টা করলেও তার সফলতায় আগ্রহী হয়ে উঠছেন অনেক চাষি। দুটোটা একসাথে গ্রাফটিং করে তারপর আমরা এখানে বসাই, তারপর গুঁড়িতে বোতল দিয়ে পানি দিতে হয়। ফলন যেটা আছে মোটামুটি ভালোই আছে। এরকম যদি হয় তাহলে ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে করার জন্য চিন্তা ভাবনা করব। জেলা কৃষি অফিস জানায় মোবারকের টমেটোর গ্রাফটিং চারা বিভিন্ন উপজেলায় যাচ্ছে। কৃষি বিভাগও তার থেকে 70,000 টাকার চারা কিনেছে। প্রত্যেকটা গাছ থেকে প্রায় 10 থেকে 15 কেজি টমেটো পাওয়া যাবে। এটা আমার কৃষক আশাবাদী এবং সে লাভবান হবে। মোবারকের টমেটো মাঠ পরিদর্শনে গিয়ে নিজেদের অনুভূতির কথা জানান কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। উদ্যোক্তা ভালো লাভ পাচ্ছেন, আশেপাশে কৃষকরা এই সমস্ত ভালো অর্থকরী ফসলগুলো তারা করে তারা লাভবান হবে। তার মতো উদ্যোক্তা বাড়লে দেশের কৃষি খাত আরো সমৃদ্ধ হবে, এমনটাই মত সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দুর্ভিক্ষ শুরু হয়েছে বলে নিশ্চিত করেছে জাতিসংঘের বৈশ্বিক ক্ষুধা ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সংস্থা আইপিসি। সংস্থাটি বলছে গাজার মানুষ খাদ্যের অভাবে ভুগছেন। এর আওতায় রয়েছে গাজা সিটি এবং আশপাশের এলাকা। আইপিসি খাদ্য সংকটের মানদণ্ডে গাজা সিটি খাদ্য সংকটের সর্বোচ্চ ধাপে পৌঁছেছে। গাজা সিটির পর দেইর এল বালাহ এবং খান ইউনুস শহরও একই দিকে এগোচ্ছে। আগামী মাসের শেষের দিকে এই দুটি শহরেও দুর্ভিক্ষ শুরু হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি। এতে গাজা জুড়ে 5 লাখেরও বেশি মানুষ দুর্ভিক্ষের কবলে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। গাজায় দুর্ভিক্ষ শুরু হওয়ার বিষয়টি কোন সংস্থা এবারই প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করল। সরকারি অর্থ ব্যক্তিগত সফরে খরচের অভিযোগে গ্রেফতার হয়েছেন শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে। অভিযোগ রয়েছে 2023 সালে কিউবা থেকে ফেরার পথে স্ত্রীকে লন্ডনের এক বিশ্ববিদ্যালয়ের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে তিনি সরকারি অর্থ ব্যবহার করেন এবং রাষ্ট্রীয় প্রটোকল নেন। শুক্রবার কলম্বোয় সিআইডি কার্যালয়ে জবানবন্দি দিতে গিয়ে তাকে আটক করা হয়। রনিল 2022 সালে শ্রীলঙ্কার গণ অভ্যুত্থানের পর গোতাবায়া রাজাপাকসের স্থলাভিষিক্ত হন। দেশকে অর্থনৈতিক বিপর্যয় থেকে সরিয়ে নিলেও 2024 সালের নির্বাচনে পরাজিত হন। তবে প্রেসিডেন্ট থাকা অবস্থায় তার বিদেশ সফরে সরকারের বিপুল অর্থ ব্যয় হয়েছে বলে দেশটিতে 7 বারের সাবেক এই প্রধানমন্ত্রীর ব্যাপক সমালোচনা চলছে। রাজধানীর গ্যালারি কায়াতে শুরু হয়েছে সেলিব্রেটিং মুর্তজা বশির একক চিত্র প্রদর্শনী। এতে স্থান পেয়েছে তার মোট 47টি শিল্পকর্ম, যেখানে রয়েছে তার তৈরি পেইন্টিংস, ড্রয়িং এবং বাছাইকৃত সীমিত সংস্করণে স্বাক্ষরিত পোর্টফোলিও। শিল্পীর দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন ধাপের কাজ এখানে প্রদর্শিত হয়েছে, যার মধ্যে রয়েছে 1952 থেকে
2018 সালে সৃষ্ট শিল্পকর্ম। প্রদর্শনীতে উপস্থিত ছিলেন শিল্পী চন্দ্রশেখর দে, কাজী রকিব এবং শিল্পীর দুই কন্যা মুনিরা ও মুনিজা বশির। আয়োজকরা জানান, প্রদর্শিত প্রতিটি কাজ মুর্তজা বশিরের শিল্প ভাষার বৈচিত্র্যকে তুলে ধরছে, যা শিল্পপ্রেমিকদের জন্য ছিল এক অনন্য অভিজ্ঞতা। খেলার খবর। দেশের দ্রুততম মানব হলেন ইমরানুর রহমান আর দ্রুততম মানবী সুমাইয়া দেওমান। 32 বছর বয়সী তারকা 100 মিটার স্প্রিন্টে সোনা জিতেছেন সহজেই। দৌড় শেষ করতে তিনি সময় নেন 10.64 সেকেন্ড। জাতীয় স্টেডিয়ামে 17তম জাতীয় সামার অ্যাথলেটিক্সের প্রথম দিনের সবচেয়ে বড় আকর্ষণ ছিল বাংলাদেশ নৌবাহিনীর ইমরানুরই। তিনি তার প্রতি প্রত্যাশা মিটিয়েছেন। অন্যদিকে মেয়েদের 100 মিটার শেষ হওয়ার পর প্রথমে শিরিনকে দ্রুততম মানবী ঘোষণা করা হলেও পরে বলা হয় ফটো ফিনিশে প্রথম হয়েছে সুমাইয়া। এ নিয়ে দ্বিতীয়বার জাতীয় চ্যাম্পিয়ন হলেন সুমাইয়া। তিনি সময় নেন 12.19 সেকেন্ড। সাফ অনূর্ধ্ব-17 নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে 2-0 গোলে হেরেছে বাংলাদেশ। তিনপুর চাংলি মিথাং স্টেডিয়ামে ম্যাচের 14 মিনিটে জালে বল পাঠান ভারতের পার্ল ফার্নান্দেজ। এক গোল হজমের পর বাংলাদেশ চেষ্টা করে ম্যাচে সমতা ফেরাতে 36 মিনিটে ফাতেমা আক্তারের কর্নার থেকে হেড নিলেও লক্ষ্যে রাখতে পারেননি আলপি আক্তার। বিরতির পর গোল শোধ তো দূরের কথা, উল্টো আরেক গোল হজম করে তারা। 76 মিনিটে নিখুঁত ভলিতে জাল কাপান ভারতের বনিপিলা সুলাই। বাংলাদেশের তৃতীয় ও চতুর্থ ম্যাচ 24 ও 27 আগস্ট নেপালের সঙ্গে। 29 আগস্ট আবার ভুটানে মুখোমুখি হবে তারা। আর 31 আগস্ট টুর্নামেন্ট শেষ হবে ভারত ম্যাচ দিয়ে। একটি ঘোষণা। এটিএন বাংলার নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয়ে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সংগ্রহের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ধরনের চাঁদাবাজ ও ভুয়া নাম ব্যবহারকারীদের নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। এছাড়াও প্রতিষ্ঠানটিতে সাংবাদিক ও জনবল নিয়োগের ভুয়া বিজ্ঞাপন দিয়ে একটি চক্র প্রতারণা করছে। বর্তমানে এটিএন বাংলায় কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া চলছে না। নিয়োগ নিয়ে কারোর সাথে আর্থিক লেনদেন না করার অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। ডাকসু নির্বাচনকে ঘিরে জমে উঠেছে অনানুষ্ঠানিক প্রচারণা। জয়ী হলে বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ আবাসিক করার প্রতিশ্রুতি ছাত্রদল, শিবির ও বাকছাসের। সব গুম ও বিচার বহির্ভূত হত্যার জন্য শেখ হাসিনার বিচার হবেই বললেন মির্জা ফখরুল। গুম খুনের বিচার কাজে এগিয়ে নিতে নির্বাচন চায় বিএনপি। জুলাই সনদের খসড়ায় মতামত জমা দিয়েছে 23টি রাজনৈতিক দল। আইনি ভিত্তি ও বাস্তবায়ন নিয়ে দলগুলোকে সমঝোতার আহ্বান বিশ্লেষকদের। বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে চায় পাকিস্তান। চট্টগ্রামে ব্যবসায়ীদের সঙ্গে সফররত দেশটির বাণিজ্য মন্ত্রীর মতবিনিময়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।